আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি স্লাইস অফ লাইফ মোটিভেশনাল বই। বইটির নাম হচ্ছে হাউ ডু ইউ লিভ। লেখক ইয়েশিনো গুয়েনজাবুরো, অনুবাদ সালমান হক। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2025, প্রকাশনী গ্রন্থরাজ্য, প্রচ্ছদ পরগাহিত, পৃষ্ঠা সংখ্যা 160, মূল্য 380 টাকা। আর জনরা হচ্ছে স্লাইস অফ লাইফ মোটিভেশনাল। তো প্রথমে আমি ট্যাব থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। হাউ ডু ইউ লিভ বইটিতে আমাদের পরিচয় হয় চঞ্চল এক কিশোর কপারের সাথে। বছরখানেক আগে বাবা মারা গেছে বেচারার, তাই চেনা পরিবেশও কেমন যেন হঠাৎ হয়ে ওঠে অচেনা। কপার আবিষ্কার করে ভালো মন্দ সবকিছু মিলিয়েই জীবন। এই বয়সী কিশোরদের যেমন হয় নানা রকম প্রশ্নের উদ্রেক ঘটে কপারের মনে। আর বয়সন্ধির এই সময়ে ত্রাতা হয়ে প্রশ্নগুলোর জবাব দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় ওর মামা। মাঝে মাঝে এক জানালে চিঠির মতো করে লিখে ওর নানাবিধ কৌতূহল নিবারণ করে সে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর সম্মুখীন কিভাবে হতে হবে সেই বিষয়ে জানায়। একটা পর্যায়ে আমরা দেখতে পাই কোপার্নিকাসের মতনই আকাশের দিকে তাকিয়ে স্বর্গ, মর্ত এবং জীবন সম্বন্ধে বিভিন্ন পর্যবেক্ষণ থেকে কপার সিদ্ধান্ত নেয় কিভাবে নিজের জীবনটা কাটাবে সে। তার সাথে আমরাও জানবো এই বিশাল মহাজগতে আমাদের ক্ষুদ্র অস্তিত্বের জায়গাটা ঠিক কোথায়। জাপানের ক্লাসিক হিসেবে স্বীকৃত এই বইটি একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যানিমেটর হায়াও মিয়াজাকির সবচাইতে পছন্দের বই। আর সেই পছন্দ এতটাই যে মূল চরিত্র কপারের আদলে তার দ্য বয় অ্যান্ড দি হেরন সিনেমার নায়ককে তৈরি করেছেন। সকল বয়সী পাঠকের প্রতি আমন্ত্রণ রইল। হ্যাঁ, বইটা আসলে সকল বয়সী পাঠকের জন্যই আমি রিভিউটা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাউ ডু ইউ লিভ জাপানি লেখক ইয়েশিনো গেনজাবুরোর লেখা একটি ক্লাসিক ও দার্শনিক ভাবনা প্রধান উপন্যাস। বইটির প্রধান চরিত্র কপার, যার আসল নাম হোন্ডা জুনাইচি। 15 বছরের এক ছেলে যার বাবা ইতিমধ্যেই মারা গিয়েছেন। সে টোকিওতে তার মায়ের সাথে থাকে, স্কুলে যায়, বন্ধুদের সাথে সময় কাটায়। সাধারণ কিশোর জীবন হলেও তার দৃষ্টিভঙ্গি গভীর। বইয়ের এক অদ্বিতীয় সম্পর্ক হলো কপার এবং তার মামার সম্পর্ক। মামা তার জন্য একটা নোটবুক রাখেন যেখানে জীবনের বড় প্রশ্ন, ন্যায়, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে নিবন্ধ বা ভাবনা লিখে থাকেন, যা পরে কপার পড়ে বোঝার চেষ্টা করে। মানে অ্যাকচুয়ালি কপারের জন্যই তো লেখা হয়েছে, সেজন্য কপার চেষ্টা করে যে আসলে মামা তাকে কি বোঝাতে চেয়েছে। কাহিনীতে দেখা যায় কপার তার বন্ধুদের মধ্যে ক্লাস ব্যবধান, গরিব ধনীদের ভিন্নতা, স্কুল বোলিং, আত্মদায় বোধ ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করে এবং নিজের জীবনে কিভাবে বাঁচতে চায় এই প্রশ্নের উত্তরটা খোঁজে। মামার নোটবুকের আলোচনাগুলো তরুণ কপারকে ন্যায়, দায়বোধ, সচ্চরিত্র এবং মানবিক মূল্যবোধ বুঝতে সাহায্য করে। কপার তার বন্ধু উরাগার গরিব পরিবার দেখার পর শিখতে শুরু করে যে গরিব থাকা মানে মর্যাদাহীনতা নয়, বরং গভীর সম্মান ও দৃঢ়তাও থাকতে পারে। গল্পের একটি দৃশ্যে কপার বুলিং এর পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়াতে ব্যর্থ হয় এবং পরে তা তার মনের ভারে পরিণত হয়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ও আত্ম উন্নতির দিকে যাত্রা তার চরিত্র গঠনের বড় অংশ নেয়। এই বইটি শুধুমাত্র একটি গল্প নয়, এটা দার্শনিক ও নৈতিক শিক্ষার বই হিসেবেও কাজ করে। বিশেষ করে কপারের মামার লেখা অংশগুলি পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করে। যারা দার্শনিক বা নৈতিক সাহিত্য পছন্দ করে তাদের জন্য এটি খুবই ভালো বই। বিশেষ করে যারা জীবনের বড় প্রশ্ন নিয়ে চিন্তা করে, যারা শিশু বা কিশোরদের সাথে জীবনের মূল্যবোধ এবং ন্যায় দানশীলতা নিয়ে আলোচনা করতে চায়, তাদের জন্য বইটি ভালো। আমার মতে এই বইটি শক্তিশালী একটা বই। এটা শুধুমাত্র কিশোর জীবনের গল্প নয়, বরং দার্শনিক প্রশ্ন ও নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে কথোপকথন করে। কপার এবং তার মামার সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। মামা শুধু গাইডই নয়, কপারকে চিন্তার জন্য উৎসাহ দেয়। আমি মনে করি সব বয়সী পাঠকই এই বইটি পড়ে আত্মদর্শন ও মূল্যবোধ বিষয়ে কিছু না কিছু জানতে পারবে। হ্যাঁ, আমার আসলে এটা মনে হয়, এর জন্য আমি এই কথাটা বললাম। কারণ আমার মনে হয় কি এই বইতে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেসব মানে কিশোর বয়সীদের জন্য লেখা যেসব বই থাকে এসব বইতে আসলেই শেখার মতো অনেক কিছু থাকে এবং এটা এমন নয় যে শুধু সেই বয়সী মানুষটাই পড়বে বা সেই বয়সী মানুষদেরই দরকার। আমি মনে করি সব বয়সী মানুষদেরই আসলে এই ধরনের বই পড়া দরকার। কারণ এই ধরনের বই থেকে আসলে অনেক কিছু শেখার আছে জীবনের জন্য। আর কিশোর বয়সটা এমন একটা বয়স তখন বয়সটাই থাকে শেখার। তখন নতুন নতুন জিনিস মানুষ এক্সপ্লোর করে, অনেক কিছু সম্পর্কে জানতে চায়। তার কারণ তখন তারা দুনিয়াটাকে বুঝতে শিখে। তো ওই সময় আসলে কি তাদের একটা গাইড দরকার হয়। অনেক সময় হয় কি গাইড না থাকার কারণে মানুষ কিন্তু অনেক সময় বিপথে যায়।
এই যে আমাদের সময় এখন যে দেখা যায় অনেক বাচ্চারা অনেক কিছু বুঝে না বা খারাপ হয়েছে, এটা কেন হয়? আসলে তাদের গাইড থাকে না, আমার যেটা মনে হয়। কারণ মা-বাবা দুজনেই চাকরি করছে। তো বুয়ার কাছে থেকে কি শিখবে? আবার এমনিতে দেখা যায় যে বাবা-মা যদি কাজ থেকে আসেও ফিরে, তারপর দেখা যায় ছেলে-মেয়েদের সাথে সেরকম টাইম স্পেন্ড করছে না। আবার অনেক সময় দেখা যায় কি যে মা হয়তো কাজ করছে না, তারপরে সন্তানকে সেরকম শিক্ষা দিচ্ছে না। এবং একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, এখনকার সময় এমন একটা মানে জিনিস হয়েছে যে বাচ্চাকে কোনো কিছুতেই নাকি শাসন করা যাবে না। বাচ্চা জেদ করছে, হ্যাঁ, বাচ্চা মানে যেটা ঠিক না সেটা করছে। তারপরেও বাবা-মা না আদর দিচ্ছে। ভাই এটা তো ঠিক না। আমার মতে যেটা, যে শাসনের জায়গায় শাসন, আর আদরের জায়গায় আদর। হ্যাঁ, অবশ্যই আমি আদর করব এবং একটা জিনিস যখন বাচ্চা না বোঝে তখন কিন্তু বাচ্চাকে ১ম এ আমরা ভালো মতোই বোঝানোর চেষ্টা করি। কিন্তু যখন একটা বাচ্চা ভালো মতো না বোঝে তখন কিন্তু তাকে শাসন করতে হয়। যদি শাসন আপনি নাই করেন তাহলে কিন্তু বাচ্চাগুলি বকে যায় এবং এই কারণে কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চারা এরকম। অথচ আগের যুগের বাচ্চারা কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, মার দেওয়ার পক্ষে আমি নেই। তবে মাঝে, মাঝে না অতিরিক্ত যখন দুষ্টুমি করে বাচ্চা, যখন কোনোভাবে কোনো কিছু বুঝতে চায় না, তখন আমি মনে করি হালকা ১ টা ২ টা থাপ্পড় মারা উচিত। কারণ অ্যাকচুয়ালি শাসনটা করতে হয়। কারণ শাসন না করলে আসলে বাচ্চা, আমি মনে করি যে একটা বাচ্চা যদি মানে আপনি ভালো মতো একটা মানুষ করতে চান তাহলে তাকে আদর, শাসন ২ টার মধ্যে ব্যালেন্স রাখতে হবে আপনার। কোনটাই বেশি দেওয়া উচিত হবে না। যেকোনো একটা বেশি দিলেই কিন্তু তার জন্য সেটা খারাপ হবে। এবং এইখানে যে জিনিসটা, বইটাতে যে জিনিসটা এসেছে যে কপারের জন্য একটা ভালো জিনিস ছিল যে তার মামা। তার মামা তাকে মানে গাইড করেছে। আমি মনে করি একটা বড় মানুষের গাইডেন্স থাকার অনেক দরকার আছে, হ্যাঁ? কারণ আমরা যেগুলো বুঝি সেগুলো তো আর বাচ্চারা বোঝে না। বাচ্চারা তো নিজেদের মতো যেকোনো কিছু বানিয়ে নিতে পারে। তো তখন আমাদের উচিত তাদেরকে শুধরে দেওয়া যদি তারা কোনো ভুল করে। তো এখানে কপারের মামার ভূমিকাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার তো বাবা নেই। কপারের তো বাবা ছিল না। তো বাবা ছাড়া আসলে একটা মানুষের জীবন কেমন হয়? আমিও টিনেজ বয়সে আমার বাবাকে হারিয়েছি, তো আমি বুঝি। জীবনটা আসলেই অনেক কঠিন হয়ে যায় এবং খুব খারাপ লাগে তখন, হ্যাঁ? যে সবার বাবা আছে, আমার বাবা নেই এবং বাবা থাকলে জীবনটা কেমন হতো এটা মনে আসে। কারণ বাবা থাকতে তো জীবনটা অনেক সুন্দর ছিল। বাবা মারা যাওয়ার পর কিন্তু জীবনটা অনেকটা মানে অনেকটাই কিরকম জানি হয়ে যায়। আসলে ভালো লাগে না তখন, যেটা সত্যি কথা। বললাম না যে জীবনটাতে অনেক বড় একটা পরিবর্তন আসে এবং খারাপই হয়। বিশেষ করে আমার মানে অভিজ্ঞতা থেকে আমি যেটা বলব যে আমার জীবনটা বাবা মারা যাওয়ার পরে কয়েক বছর খুব খারাপ গেছে। পরে আল্লাহর রহমতে আস্তে, আস্তে ঠিক হয়েছে। কিন্তু আসলেই মানে বাবা নেই। বাবা একটা বটগাছের মতো। আমি জানি না অন্যান্য দেশে, কিন্তু আমাদের দেশে বাপ মা থাকলে যে কি সমস্যা হয় সেটা আমি বুঝতে পেরেছি ভালো মতো। অনেক ধরনের সমস্যা হয়। আ আপনার শুধু মানে আর্থিক সমস্যা সেটা না। আমার আর্থিক সমস্যা আসলে কখনো হয়নি সেরকম। কিন্তু অন্যদিন তো আপনার সমস্যা হবে। সামাজিকভাবে অনেক কিছু মানুষ অনেক ধরনের অনেক সমস্যা করতে থাকে আসলে বাবা না থাকলে। কারণ বাবা থাকলে আবার মানুষ সেটা করতে আসলে ভয় পায়, উল্টাপাল্টা কিছু করতে। তো এখানে দেখানো হয়েছে যে কপার যেটা স্বাভাবিকভাবে মানে বাচ্চাদের যে জিনিসটা হয় কিশোর বয়সে, যে তারা অনেক কিছু জানতে চায় এবং অনেক কিছু বুঝতে, এবং তার হচ্ছে চিন্তাভাবনা গভীর। মানে সব বাচ্চা তো এক না। কিছু, কিছু বাচ্চা থাকে কি অত গভীর চিন্তার হয় না। তারা অনেক কিছু ভাবে না হয়তো, নরমালি মানে পড়াশোনা করছে বা নরমাল জীবনযাপন করছে। কিন্তু কিছু বাচ্চা থাকে তারা আবার অনেক কিছু জানতে চায়। তাদের মানে আগ্রহটা বেশি থাকে। তারা মানে অনেক কিছু শিখতে চায়, জানতে চায়। তো তখন যেমন সে অনেক কিছু জানতে চাচ্ছিল তার মামার কাছে, তখন তার মামা ভাবলো যে আমি একটা কাজ করি। ও যখন কোনো প্রশ্ন করবে তখন আমি ভেবেচিন্তে ডায়েরিতে সুন্দর করে গুছিয়ে লিখে রাখি। কারণ অনেক সময় হয়তো আমরা কথা বলে বুঝাতে পারি না বা ইনস্ট্যান্ট আমাদের মনে পড়ে না। তো যখন আমাদের মনে পড়ে বা যখন মনে হয় যে এটা নিয়ে কিছু বলা উচিত, তখন আমরা যদি লিখে রাখি তো পরে সেটা কিন্তু দেওয়া যায় এবং পরে সেটা যখন যাকে দেওয়া মানে যার জন্য লিখেছি সে যখন পড়বে তখন কিন্তু সে বুঝবে। তো এরকম। আর বাচ্চা আমার মনে হয় কি যে প্রত্যেকটা বাসায় আসলে বাচ্চা রয়েছে। যেমন আমাদের বাসায় এখন বাচ্চা রয়েছে। আমাদের বাসায় আগে বাচ্চা ছিল না, আমি বলেছি কয়েক বছর আগেও। আ এখন তো বাচ্চা আছে, মানে আমার ভাতিজা আছে। যাকে আমি আদর করে ছোট বাবা বলি। কারণ ওকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আ মানে ওর চেহারা, ওর বডি স্ট্রাকচার, ওর হাসি সবকিছু, চুল সবকিছু আমার বাবার সাথে মিলে। সেজন্য আর এমনিতে যেহেতু আমার ভাতিজা তো সে তো আমার ছোট বাবাই হয়। তো আমি মনে করি যে ওর তো মাত্র ১ বছর হবে। তো ওকে মানে ওকেও গাইড করব আমরা। কারণ ওর মধ্যেও আমি দেখেছি অনেক আগ্রহ। তো ও তো অনেক ছোট, হ্যাঁ? টিনেজ বয়স আসতে দেরি আছে। কিন্তু টিনেজ বয়সটা আসার আগে কিন্তু মানুষ অনেক কিছু জানতে চায়। বিশেষ করে যখন থেকে কথা বলা শিখবে তখন থেকেই কিন্তু সে অনেক কিছু জানতে চাইবে। তো তখন থেকে যাতে মানে কোনো কিছু ব্যাপারে সে ভুল ধারণা না করে বা তাকে যে মানে সহমর্মিতা, হ্যাঁ? তারপরে দয়ালু হওয়া, তারপরে মানে ভালো জিনিসগুলি শিক্ষা দেওয়া উচিত আসলে। কারণ এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আমি জিনিসটা দেখি, যেমন কিছু বাচ্চাকে আমি দেখেছি যে বাসায় গালাগালি করা হয়, তারাও না গালাগালি শিখে। আমি এমন কিশোরও দেখেছি যে সারাক্ষণ খালি গালাগালি করছে। তার মাকে গালাগালি করছে।
শুধু শুধুই গালাগালি করছে, ফোনে কাউকে গালি দিচ্ছে। আরে বাবা, এইসব কি? সারাক্ষণ গালি। কারণ তার পরিবেশটাই সেরকম যে পরিবেশে সবাই দেখা যায় গালি দিচ্ছে আশেপাশে। এবং এখানে আমি বলব প্যারেন্টস এর ফলটা অনেক বেশি। প্যারেন্টস আসলে কিছু বলছে না। তার মার সামনে সে হয়তো গালাগালি করছে, তার মাকে দেখা গেছে মারতেও গেছে, তার মা হাসছে। তখন ওই মহিলাটাকে আসলে মানে কি যে করতে মন চায় মানে বলার মতো না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলি নষ্ট হয় বেশিরভাগ সময় কিন্তু এই প্যারেন্টস দের গাফিলতির কারণেই। আমরা যেটা মনে করি। ওদের হচ্ছে শিখার বয়স। ওরা অনেক কিছু জানতে চাইবে। তখন যদি আপনারা ওটা না বলেন, উল্টা মানে ভুলভাল করছে বাচ্চা, সেটা বাচ্চাকে কিছু বলছেন না, তো বাচ্চা কি হবে? হ্যাঁ, তখন তো সে খারাপ পথেই যাবে। হ্যাঁ, সে গভীর চিন্তা কিভাবে করবে? এখানে যেমন দেখানো হয়েছে কপার গভীর চিন্তা করে। এবং বাচ্চাদের মনে হয় কি, যেমন একবার সে একটা যে বুলিং এর ঘটনার সময় সে মানে স্ট্যান্ড নিতে পারেনি। তো সেটা তার মনে গভীর একটা ছাপ মানে ফেলেছে যে তার ফ্রেন্ডদের ব্যাপারে মানে সে এত বড় একটা যে স্ট্যান্ড নিতে পারতো সেটা সে নেয়নি। তার ফ্রেন্ডরাই বা তাকে কি ভাবলো? হ্যাঁ, তো মানে সেটা ভেবে তার কাছে খারাপ লাগছিল যে আমি এটা কি করলাম? তার মনে অপরাধবোধ জাগ্রত হয়েছে। তো আমি বলব যে এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার মধ্যে হয় না। সেই বাচ্চাটা সে এটা মানে যেমন তার মামা তাকে গাইড করেছে, ভালো-মন্দ শিখিয়েছে, সেজন্যই কিন্তু সে জিনিসটা বুঝতে পেরেছে এবং তার মনে অপরাধবোধ জন্ম নিয়েছে এবং সে এটার কারণে তার মানে মন এত খারাপ হয় যে তার অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়। তো আমি বলব যে আ এই জিনিসটা কিন্তু ভালো। মানে সে তার ভুলটা বুঝতে পেরেছে এবং অসুস্থ হওয়া ভালো না, কিন্তু সে মানে এটা নিয়ে একটা আত্মপীড়ন ছিল। পরে অবশ্য সেটা ঠিক করেছে। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে আমরা অনেক সময় অনেক ভুল করি, হ্যাঁ? কিন্তু পরে হয় কি যে লজ্জার কারণে না আমরা বলতে পারি না যে আমরা ভুলটা করেছি, আমাকে ক্ষমা করে দাও, বা ভাবি যে যাকে বলবো, যার সাথে মানে যার ব্যাপারে আমি স্ট্যান্ড নিইনি সে হয়তো আমাকে কি না কি ভাববে। সেই চিন্তা করে অনেক সময় বলি না। কিন্তু আসলে বলা উচিত। তাই আমি বললাম যে এই বইটা অ্যাকচুয়ালি শুধু বাচ্চাদের না, সব বয়সীদেরই পড়া উচিত। যেমন আমরা কোনো বাচ্চাকে গাইড করার জন্য আমাদের কাজে লাগতে পারে এই বইটা, এবং নিজেদের জন্য যেমন নিজে আমি বললাম না যে আমরাও কিন্তু এই জিনিসগুলো করি। যে অনেক সময় হয়তো একটা স্ট্যান্ড নেই না, পরে ভাবি যে আল্লাহ আমি এটা কি করলাম? কারণ অনেক সময় না মানুষের কিন্তু সবসময় যে মানে একই রকম মন মেজাজ হয় বা সবসময় যে সব ভালো মন্দ বুঝবে সেরকম না। অনেক সময় দেখা যায় কি একটা ঘটনা ঘটার সময় ডিপেন্ড করে অনেক সময় মানুষটা আসলে মানে কেন ওই সময় রিঅ্যাক্ট করে না বা রিঅ্যাক্ট করে কেন, এটা আসলে আপনি বলতে পারবেন না। কারণ মানুষের মন বড়ই বিচিত্র। হয়তো সে মানে স্ট্যান্ড নিতে চেয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো নেয়নি, বা আবার অনেক সময় দেখা যায় স্ট্যান্ড নিতে চায়নি কিন্তু স্ট্যান্ড নিয়েছে। আসলে এটা বলা যায় না। তো ভুল করলে সেটা পরে আসলে শুধরাতে হয়, এবং আমি মনে করি যে ক্ষমা চাইলে আসলে কেউ ছোট হয় না। আর যে ক্ষমা করে দেয় তার মন তো অনেক বড় হয়। সেটা আমরা জানি। তো এখান থেকে আমরা আসলে এটাই শিখি যে একটা বাচ্চাকে যখন টিনেজ বয়সে পৌঁছায় বা যখন সে বড় হতে থাকে বা টিনেজ বয়সের কাছে যখন সে যেতে থাকে, হ্যাঁ? মানে তার শৈশব, কৈশোর এভাবে যে যায়, তখন আসলে তাকে ধাপে, ধাপে অনেক কিছু শিখাতে হয়। সে যা জানতে চায় তাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে হয়। আমাদের সময় হয় কি অনেক সময় আমরা অনেক কথা এড়িয়ে যাই। "যা তোমার এটা এখন বোঝার বয়স হয়নি, তুমি এটা জানতে চাও না।" তখন হয় কি বাচ্চার না আরো বেশি কৌতূহল হয়। সে তখন অন্যভাবে জানতে চায়। জিনিসটা না খারাপ হয় বেশিরভাগ সময়। তো এটা আমি মনে করি যে কাছের মানুষদেরই আসলে এটা জানানো উচিত। বাচ্চা অনেক কিছু জানতে চাইতে পারে। আপনাকে শুধু ওটা বুঝতে হবে যে কিভাবে তাকে সেটা বুঝাবেন। কিভাবে তাকে সেটা বুঝালে সে ভালোমতো বুঝবে এবং মানে তার মনটা সেরকম হবে। বাচ্চাকে আপনি খারাপ জিনিস শেখাবেন, বাচ্চাটা কিন্তু অনুকরণ প্রিয়। আপনি যা করবেন বাচ্চা তাই করবে। হ্যাঁ? এখানে যেমন তার মামা তাকে ভালো জিনিস শিখিয়েছে, কপারকে ভালো জিনিসটা বুঝিয়েছে। হ্যাঁ? যেমন দয়ালু হওয়া বা আত্মমর্যাদা বোধ বা একটা মানে স্ট্যান্ড নেওয়া বন্ধুর জন্য, মানে যেগুলো আমি বললাম। তো এই জিনিসগুলি যে শিখিয়েছে এগুলি সেদিন মানে এগুলি বুঝিয়েছেন, এগুলির ব্যাপারে যে গুরুত্ব, যে মানে এগুলির যে গুরুত্ব রয়েছে সেগুলি যে উনি বুঝিয়েছেন, এই কারণেই কিন্তু সে বুঝতে পেরেছে। আপনি যদি আবার এগুলি না বুঝাতেন তাহলে কিন্তু বাচ্চা এগুলি বুঝতো না। আপনি যদি এখানে মানে সবকিছু হালকাভাবে নেন, হ্যাঁ, আলতু-ফালতু কথা বলেন, গালাগালি করেন, বাচ্চা কিন্তু এটাই শিখবে। তা দেখা যায় কি সামনেতে আপনার জন্যই খারাপ হবে। কারণ কেন? যেসব বাচ্চারা বেশি মানে বিগড়ায়, বাবা-মাই দেখা যায় বাবা-মার কারণে তারা বিগড়ে যায় এবং পরে না বাবা-মারই কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের দেশেই কতগুলো ঘটনা এরকম আছে। আপনারা জানেন ঐশীর ঘটনা, তারপর আরো কিছু মানুষের ঘটনা আছে। তো এটাই বললাম যে একটা বাচ্চাকে আসলে বাচ্চাদের ব্যাপারটা অনেক সময় আমরা আনদেখা করি। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদেরকেই কিন্তু শিখাতে হয়। কারণ বাচ্চারাই তো অনুকরণ প্রিয়। আপনি যা করবেন বাচ্চা তা করবে। আমি যেমন দেখি আমার ছোট বাবা, আমরা যখন খাই, ও তো নতুন, নতুন দাঁত উঠছে। তো ও এখনো মানে সলিড খাবার আমাদের মতো খেতে পারে না। কিন্তু খেতে চায়। মানে ও ভাবে যে আমরা খাচ্ছি, হ্যাঁ, কত জানি মজা হবে। তা আমরা যেরকম ভাবে মুখটা নাড়াই না, করে খাওয়ার সময়, ও ঠিক সেইম ভাবে মুখটা নাড়ায়। মানে কিরকম অনুকরণ, ও কিন্তু কিছু খাচ্ছে না। কিন্তু অনুকরণ করছে। তা বাচ্চারা আসলে বড়দেরকে অনেক মানে ফলো করে এবং বড়দের কথাটারও দাম দেয়। আপনি যখন কোনো কথা বলবেন তখন কিন্তু খেয়াল করবেন। তখন ধরেন বড়রা কথা বলছেন। বড়রা কথা বলে অনেক সময় অনেক ধরনের কথা আসে যেগুলো বাচ্চাদের আসলে জানা উচিত না। তখন বাচ্চাদের সামনে সেটা বলবেন না। বাচ্চাকে বলবেন যে, "অন্য ঘরে যাও, তুমি খেলো বা অন্য কিছু করো।" কিন্তু বাচ্চার সামনে বলবেন না। অনেক মানুষ কি করে বাচ্চার সামনে
মেয়েগুলো বলে ঝগড়া লাগে বাচ্চার উপর, সেটার খুব খারাপ প্রভাব পড়ে। বাচ্চা ওখান থেকে কিন্তু খারাপ জিনিসটাই শিখে। তো এমন কিছু করা উচিত যাতে বাচ্চা ভালো জিনিস শিখে। যেমন এই বইটার কথা আমি বললাম, এই বইটাতে অনেক কিছু আছে যে কিরকম ভাবে আসলে একটা বাচ্চাকে বোঝানো যায় ভালো জিনিসগুলো, এবং ভালো জিনিসগুলো মানে তার মধ্যে গড়ে ওঠার জন্য তাকে কি মানে কিরকম ভাবে প্রেরণা দেওয়া যায় বা তাকে গাইড করা যায়, এই বইটাতে আছে। তো আমার কাছে মনে হয় যে এই বইটা আসলে সব বয়সী পাঠকদের পড়া উচিত, সব বয়সী পাঠকদেরই ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে যে জীবনটার মানে কি সেটা শুধু বাচ্চা কেন, সেটা তো বড়দেরও জানা উচিত, অনেক বড়রাও তো এটা বুঝে না, সেজন্যই। আর এই বইটা প্রকাশনের কথা যদি বলি, গ্রন্থরাজ্য প্রকাশনী প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন ভালোই আছে। পৃষ্ঠা মূল ছবিটাও সুন্দর। এই যে হাউ ডু লিভ, এটা কিশোর ছেলের ছবি, সবুজ কালারটা সুন্দর আছে। ভিতরে একটা ইয়াও আছে রঙিন, বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে। তো আর অনুবাদের কথা বলবো, সালমান হক ভাই, আর অনুবাদ নিয়ে তো কোনো কিছু বলার নাই। উনি বাংলাদেশের বেস্ট একজন অনুবাদক, তার অনুবাদ সবসময় ভালো হয়। তো সব মিলে আমি বলবো বইটি খুব ভালো। এবং যাদের মানে যারা নৈতিকতা এবং দার্শনিক মানে দার্শনিকতা পছন্দ করেন, সেজন্য বললাম যেটা যে কোনো বয়সী পাঠকই পড়তে পারবেন, কারণ নৈতিকতা দার্শনিকতা বাচ্চাদের মতো তো বোঝার কথা না, তারা হয়তো বইটা পড়লে বুঝতে পারবে, কিন্তু আপনারা যারা মানে বুঝেন তারা, আমি মনে করি তারা এই বইটা পড়তে পারবে। এই বইটা আসলে ভালো লাগবে, কারণ এই বইটা আমার কাছে ভালো লেগেছে। শিশু কিশোরদের মানে কিশোরদের জন্য লেখা, কিন্তু এটা আমি মনে করি এখান থেকে আসলে সবারই মানে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই আছে। তো আমি মনে করি যে এটা সব বয়সী পাঠকরাই পড়তে পারবে, বিশেষ করে যারা নৈতিক আর দার্শনিকতাকে মানে খুব প্রাধান্য দেন এবং বাচ্চাদের সাথে এইসব ব্যাপারে আলোচনা করতে চান, তারা অবশ্যই পড়বেন এবং বাচ্চাদেরকে ব্যাপারে শিক্ষা দিবেন। আর সব বয়সী পাঠকরাই এই বইটা পড়তে পারবেন। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। এবং আমি আপনাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আপনারা তো জানেনই আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি অন্য কোনো ধরনের কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান, যেমন কোনো ধরনের টপিক নিয়ে আলোচনা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ইদানিং এগুলো টপিক নিয়ে বেশি আলোচনা করি। বললাম না, জীবন কিছু কিছু সময় একটু মোটিভেশনাল স্পিকার বানিয়ে দেয়। মোটিভেশন আমার কথা হলো, আমি মোটিভেশনাল স্পিকার নাই হই, কিন্তু সাধারণ একটা মানুষের মতো, আপনাদের ফ্রেন্ড হয়ে বা আপনাদের বন্ধুর মতো যদি আমি আলোচনা করি, যেমন ধরেন অনেক সময় হয় না যে বন্ধু বান্ধবদের সাথে আমরা আলোচনা করছি বা কারোর সাথে আলোচনা করছি, তারা হয়তো আমাদেরকে অনেক কিছু বোঝায় বা একটা ব্যাপারে আমরা আলোচনা করি, সেরকম ভাবে কিন্তু আমি আলোচনা করতে পারি আপনাদের সাথে। আপনার যদি কোনো টপিক নিয়ে কথা বলার থাকে, তাহলে আপনারা সেটা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমি সেই টপিক নিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলার থাকে আমি অবশ্যই বলবো। আমি চেষ্টা করব যে কোনো টপিক নিয়ে মানে আমার যে মতামতটা সেটা আমি দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই সেই মতামত অনুযায়ী আপনারাও বলবেন কোনো কিছু যে মানে আপনাদের সাথে মত মিললো না কি মিললো না, সেটাও জানাবেন। তো আমি ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।